সুপ্রভাত সকলকে। তোমরা সকলে ভালো আছো তো? বাহ, আমিও খুব ভালো আছি। এর আগের দিনে আমরা সেই সরল রেখা নিয়ে অনেক কিছু আলোচনা করেছিলাম, মনে আছে সবার? আজকেও আমরা সেই রেখা নিয়ে কিছু একটা ব্যাপার দেখব। কি হতে পারে সেই রেখাগুলো দিয়ে, কি আরো নতুন কিছু হতে পারে। কারণ শুধু সরলরেখা বলতে তো লাইনটা নয়, তার সঙ্গে অনেক কিছু ব্যাপার থাকে। তো সেই রেখার ব্যাপারে আজকে আমরা আলোচনা করব, খুব ছোট করে গল্প করব। যেমন তিনটে আমরা রেখা নেবো আজকে। আজকে আমরা একটা রেখা নয়, তিনটে রেখা নিয়ে আমরা আলোচনা করব। তিনটে রেখা দিয়ে আমরা কেমন করে কি আঁকতে পারি সেটা দেখা যাক। তিনটে রেখা দিয়ে আমরা ভালো করে দেখবে সকলে, কটা রেখা হলো? এটা একটা রেখা, এখান থেকে এটা কটা রেখা? দুটো হলো, এবং এইটা আর এটা মিলে তিনটে হলো। এটা একটা রেখা, তিনটে রেখা দিয়ে আমরা এটা আঁকতে পারি। আর কি আঁকতে পারি? এটা আঁকতে পারি তিনটে রেখা দিয়ে। আরো কিছু আঁকতে পারি তো, যেমন তিনটে রেখা দিয়ে আর কি দেখেছি, এটাও তিনটে রেখা দিয়ে আঁকা সম্ভব। এটা কেমন দেখতে বলো তো? কতকটা সিঙ্গারার মতো, ঠিক বলেছে। আর বয়ের মতো দেখতে, বাংলার ব এরকমই হয়। তো এইটা গাণিতিক ভাষায় এটার একটা ব্যাপার আছে, যেটা আমরা জ্যামিতি বলি। সেই জায়গায় আমরা এটাকে বলে থাকি, এটা খুব সুন্দর নাম আছে। সেগুলো আজকে আমরা আলোচনা করব। দেখা যাক কি হতে পারে। আজকে আমাদের তাহলে গণিতের ক্লাস হচ্ছে। গণিতের ক্লাসে আমরা আজকে তিনটে বাহু দিয়ে আলোচনা করব, যেটা দেখতে ঠিক এরকম। এটাকে কি নাম বলে জানো? এটার নাম হচ্ছে ত্রিভুজ। এটার নাম ত্রিভুজ। তাহলে আজকে আমাদের পাঠ্য কি? আজকে আমাদের পাঠ্য হলো ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটে বাহু দ্বারা যে একটা ব্যাপার হয়েছে, তিনটে দিকই ভর্তি হয়েছে, এটাকে একটা বেশ সংজ্ঞাও আছে এটার। যেটাকে আমরা কি বলি, সংজ্ঞাটা একবারটি আমরা সবাই মিলে একটা শুনালি। সেটা হবে তিনটি বাহু দ্বারা বেষ্টিত। একবারটি বলো, তিনটি বাহু দ্বারা বেষ্টিত সমতলিক ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলবো। আর একবারটি বলি, তিনটি বাহু দ্বারা বেষ্টিত সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা বেষ্টিত বলতে কথাটা কি মানে বোঝাচ্ছে? বেষ্টিত মানে যেটা বের হতে পারবে না। যদি এইখানে আমি একটা ছাগলকে বা কিছুকে রেখে দিই, সে যদি এরকম ঢাকা থাকে, তাহলে সেটা কি বেরোতে পারবে? পারবে না। আর এই ত্রিভুজ, এই যে নামটা ত্রিভুজ, কি বলছে ভালো করে দেখো, ত্রিভুজ। এটাকে ভাঙলে কি বেরোয়? একটা বেরোবে ত্রি, যার মানে কি, ত্রি মানে তিন। তিনে কি হয়? নেত্র হয়। ঠিক সেই রকম ত্রি মানে তিন। আর ভুজ মানে জানো কি? ভুজ মানে তোমাদের জানা নেই। ভুজ মানে হচ্ছে বাহু। বাহু বলতে আমাদের কটা বাহু? এবার হাত তুলে দেখাও সবাই, আমাদের দুটো বাহু। কিন্তু এই ত্রিভুজের কটা বাহু? এখানে দেখেছি কি, তিন। তাহলে তিনটে বাহু হলো, তিনটে বাহু। এই তিনটে বাহু হলেই ত্রিভুজ। তাহলে চারটে বাহু বলে কি হতে পারে সেটা অন্যদিন আলোচনা হবে। সেটারও একটা ব্যাপার আছে, মজার বিষয়। চারটে বাহু বলে কি হতে পারে, পাঁচটা বাহু বলে কি হতে পারে। তাহলে সংজ্ঞাটা আমরা আরেকবারটি মনে করব। এবারটি সবাই মিলে মনে করি, তিনটে বাহু দ্বারা বেষ্টিত সমতলিক ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি। এরপর তিনটে বাহু হলো, ত্রিভুজ হলো, সংজ্ঞা হলো, সবই হলো। এই ত্রিভুজের আবার অনেক রকম ভাগও আছে। এই ত্রিভুজের শুধু যে বাহুটা তিনটে এইভাবে দিয়ে দিলাম তাই হলো না, তিনটে বাহুর আবার অনেক রকম ভাগ আছে। সেই ভাগগুলো আমরা একদিন দেখব। আজ তাহলে আমাদের এটুকুই থাক। এরপর দিন আমরা বাহুর ভাগ নিয়ে আলোচনা করব। দেখো, তুমি আমাকে তার আগে বলো তো, মানে জাস্ট ওটা দিয়ে আসার পর তোমার যে প্রশ্নগুলো ডিরেক্টলি হবে, রেখা কি, সরল রেখা কি, আর বাহু কি?
রেখা বলতে স্যার যে কোনো দাগকে আমরা রেখা বলতে পারি, আর সরল রেখা বলতে যেটা সোজা একদম চলতেই থাকবে সেটাকে আমরা সরল রেখা বলবো, এবং সরল রেখাংশ বলতে রেখার একটা অংশ। সরল রেখাংশ নয়, আর একটা বাহু কাকে বলে? বাহু, বাহু যে কোনো চতুর্ভুজ বা ত্রিভুজ এইসবের যেই পার্ট থেকে সাইডের পার্ট সেটাকে আমরা বাহু বলে তাহলে থাকি। আমরা ত্রিভুজ আঁকার সময় রেখা আঁকবো না সরল রেখা আঁকবো? সরল রেখা আঁকবো। তুমি কি এঁকেছি এবং বলেছিলে কি রেখা, রেখা রেখা বক্ররেখাও হয়, তাহলে রেখা দিয়ে কখনো ত্রিভুজ হবে না, সরল রেখা দিয়ে ত্রিভুজ হবে। নাম্বার 1, ঠিক আছে। নাম্বার 2, আমরা সবসময় পড়াবার সময় একটা র্যাপার বা আইস ব্রেকিং করি, এটা খুব দরকার, যে বাচ্চাদের সঙ্গে আগে একটা ভালো সম্পর্ক স্থাপন। তোমরা কেমন আছো? ভালো আছি, এই বিষয়টা বলার পর আচ্ছা একটা দাগই টেনে দিলে হয়তো, বা একটা পেন দেখালে, আচ্ছা বলো তো এটা কিসের মতো দেখতে লাগছে, সোজা না বাঁকা? আর একটা বাঁকা দাগ টানলে এটা কিরকম লাগছে? এটাও একটা রেখা, এটাও একটা রেখা, তার মধ্যে এটা বাঁকা এটা সোজা, আমরা গণিতের ভাষায় ভালোভাবে কি বলতে পারি? এটা হচ্ছে সরলরেখা, এটা বক্ররেখা। আচ্ছা এখানে দেখে বলো না বাড়ির মধ্যে কোথায় এরকম সোজা রেখা আছে, কোথায় বাঁকা রেখা আছে? স্টুডেন্ট পার্টিসিপেশনটা বাড়াতে হবে। খুব সুন্দর বলেছো, ওই তো জানালার ওদিকে বা দেওয়ালের এই গানাগুলো, এগুলো সরলরেখা না? আর বক্ররেখা কোথায় আছে? যে পাখার গোলটা, ওটাও তো একটা রেখা, গোল মতো করে আছে। ফুটবল আছে, যদি আমি একটা ফুটবল আঁকি সেখানে তো আমরা বক্ররেখায় যদি টানি, রেখা সরলরেখা পাবো। এই ধারণার কনসেপ্টটা ক্লিয়ার থাকে ক্লাস 3, 1 নয়, 1 হলে বলতাম না। 3 মানে তোমাকে রেখা সরলরেখা প্রপারলি ঠিকঠাক বলতে হবে, যেটা প্রথমেই তুমি রেখা বলে এসছো। আগে তারা চেনে নাকি জানো, যেটা আমরা বলি না পূর্ব জ্ঞান যাচাই, আগে তারা বিষয়টাকে জানে, রেখা বা সরল রেখা বিষয়গুলো জানে কিনা। 3টে রেখা বা 3টে সরলরেখা থাকলেই ত্রিভুজ হবে না। পরপর যদি 3টে টেনে দিই, বাচ্চাদের বোঝাও যে দেখো এই 3টে পরপর লিখলাম, এটা একরকম, আর 3টেকে একসাথে যোগ করলাম, কোনটাকে আমরা ত্রিভুজ বলছি? 3টে রেখা যখন একসাথে বাঁধা থাকবে তখন সেটাকে আমরা ত্রিভুজ বলবো। তুমি অল্পই পড়ো, জায়গাটা খুব সুন্দর চুজ হয়েছে, তোমার ভালো জায়গা, ভয়েস বোর্ড, দাঁড়ানোর স্ট্যান্ডিং পজিশন গুড আছে, এবং তোমার ব্ল্যাকবোর্ড ওয়ার্কও ঠিকঠাকই আছে, ঠিক আছে? ব্ল্যাকবোর্ড ওয়ার্কও কোনো ভুল নেই, তবে ওই ত্রিভুজ চতুর্ভুজ পড়ানোর সময় যদি কোনো স্কেল কাছাকাছি নামানো থাকে লক্ষ্য রাখবে, সেটাকে ব্যবহার করে দেবে যদি ওরা নামিয়ে রাখে, আর না হলে একটু সোজা মোটামুটি টানার চেষ্টা করবে। বুঝতে পারছো? আর যে জায়গাটা তোমাকে বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট পার্টিসিপেশন বাড়াও, ত্রিভুজের কনসেপ্টটা আরো ভালো করে দিতে হবে। 3টে বাহু 3টে রেখা দিয়ে যেটা হয় তাকেই আমরা ত্রিভুজ বলি না। প্রথম কথা, 3টে সরলরেখা একসাথে একটা চিত্র যখন আবদ্ধ হবে, মানে বদ্ধ চিত্র হবে, সমতলিক যেটা আমরা বলছি, সেটাকেই আমরা ত্রিভুজ বলবো। বুঝতে পারছি? কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। হয়েছে? আর কিছু বলার নেই, স্যার কিছু বলে দেয়। এই জায়গাগুলোই বলার ছিল, বুঝতে পেরেছো? পড়ানো ভয়েস টয়েস ঠিক আছে, হয়ে যাবে, চলে এসো। সুপ্রভাত সবাইকে, সবাই কেমন আছো? আচ্ছা, এখন বলো তো, খুব ঠান্ডা পড়ে গেছে, এখন কি শীতকাল তো, তাহলে আমরা শীতকালে কি করি বলো তো? ঘুরতে যাই এদিক ওদিক, নদী, সমুদ্র, পাহাড়, এমনকি খোলা মাঠেও আমরা মাঝে মাঝে পিকনিক করতে যাই। তাহলে এই সব জিনিসগুলো আমরা এইসব জায়গায় যাই কেন? আনন্দ করতে। জায়গাগুলো খুব সুন্দর, দেখার জন্য যাই। তোমরা কি জানো এই জায়গাগুলো শুধু সুন্দর বলে নয়, এই জায়গাগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমাদের শুধু এই নদী পাহাড় এসব নয়, আমাদের পরিবেশে অনেক কিছু জিনিস আছে যেগুলো থেকে আমরা রোজই অনেক কিছু শিখতে পারি। তাহলে কি আজকে আমরা সেই জিনিস নিয়ে আলোচনা করব, যে আমরা পরিবেশের কোন উপাদান থেকে আমরা কি শিখতে পারি। আজকে তাহলে আমরা একটা কবিতা শিখবো। কবিতা কোথায় থাকে, কোন বইতে থাকে কবিতা? বাংলা বইতে। আজকে আমরা জানবো বাংলা বই। আজকে আমরা যে কবিতাটা পড়বো সেই কবিতাটার নাম সবার আমি ছাত্র। সবার আমি ছাত্র মানে কি বলতো? সবার কাছ থেকে আমি কিছু না কিছু শিখছি, তাই আমি সবার ছাত্র। তাই
এই সবার আমি ছাত্র কবিতাটা কে লিখেছে বলো তো? লিখেছে সুনির্মল বসু। কে লিখেছে গো? সুনির্মল বসু। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিল? তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? বিহারের গিরিডিতে। আমরা কোথায় জন্মগ্রহণ করেছি? আমরা কোথায় বাস করি? আমরা বাস করি পশ্চিমবঙ্গ রাজ্যে। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন বিহারের গিরিডিতে। কত সালে? 1902 সালে। তিনি আমাদের মতো মানে তোমাদের মতো এই ছোট বাচ্চাদের জন্য অনেক কিছু লিখেছিলেন, অনেক কবিতা, উপন্যাস। তার মধ্যে কিছু 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 দেখো, ছন্দের টুংটাং, বেড়ে মোজা, পাতাবাহার। পাতাবাহার কি বলতো? আমাদের বাংলার যে বইটা তার নাম হলো পাতাবাহার। তিনি শুধু কবিতাই লেখেনি, তিনি লিখেছিলেন, তিনি অনেক সুন্দর ছবি আঁকতে পারতেন। তোমরা ছবি আঁকতে জানো? তোমরাও তো অনেকে খুব সুন্দর ছবি আঁকো। তাহলে আজকে আমরা এবারে মেন কবিতায় যাব। কবিতাটা হলো, প্রথমে আমরা পুরোটা তো পড়তে পারবো না, আমরা প্রথম স্তবকটা আজকে শিখবো। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। আকাশ কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? আকাশ শিক্ষা দিচ্ছে উদার হতে। কারণ কি? আকাশ মানে এত খোলামেলা আকাশ, প্রচুর জায়গা তার মনে, তার উদারতা শেষ নেই। কেন বলো তো? আকাশ কি? আকাশ আমাদের মাথার উপর ছাতার মতো আছে, তার তলে আমরা সবাই আশ্রয় প্রায়। তাই জন্য আকাশ কিসের শিক্ষা দিচ্ছে? আকাশ শিক্ষা দিচ্ছে তার মতো যেন আমরা উদার হতে পারি। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। বাতাস কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? কর্মী হবার। সবসময় চাইছে বায়ু যেন আমরা যেন যে কোনো কাজে ব্যস্ত হতে পারি। কর্মী হবার মন্ত্র দিচ্ছে। কর্মী মানে কি? যে সবসময় কাজে ব্যস্ত থাকবে। পাহাড় শিখাই তাহার সমান, হয় যেন ভাই মৌন মহান। পাহাড় কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? পাহাড় শিক্ষা দিচ্ছে আমরা যেন তার মতো মৌন মহান হতে পারি। মৌন মানে কি? নিস্তব্ধ, নীরব। মানে কথা বলতে হবে কিন্তু বুঝে, কম কথা বলতে হবে, দরকার মতো কথা বলতে হবে। তারপরে লাইন আছে, খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাইরে। খোলা মাঠ মানে কি? ফাঁকা মাঠ। ফাঁকা মাঠ কেমন দেখতে লাগে? খুব সুন্দর দেখতে লাগে, পুরো চারদিক ফাঁকা, একদম উন্মুক্ত যেটাকে বলে। তাই খোলা মাঠ কি দিচ্ছে? আমাদের দিল খোলা, মানে আমাদের যেন মন থেকে পুরো খোলামেলা হতে পারি, এই শিক্ষায় আমরা পাচ্ছি। তাহলে প্রথম থেকে আরেকবার পড়বো কবিতাটা আমরা। কি প্রথম থেকে কি ছিল? আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। যেহেতু এখানে ক্লাসটা আমার তো সংক্ষেপ, তাহলে কবি পরিচিতিটা অতটা যাওয়ার দরকার নেই। ন্যূনতম ওদেরকে যাওয়ার দরকার নেই আর। কারণ ওই উঁচু 1, 2, 3, 4 ক্লাসের ওদেরকে কবি পরিচিতি ঠিক আছে, সুনির্মল বসু এটা ঠিক হলো। ওদেরকে আর এই বইয়ের নামগুলো বা উপন্যাস বা ছোট গল্প বা প্রবন্ধ এই যে প্রসঙ্গগুলো আছে, এটা তো ওদের অতটা যাওয়ার দরকার নেই। ছোট একটা কথার মধ্যে দিয়ে ওই রিপিট করা দরকার নেই। এই বইগুলো লিখেছিলাম। বাস আমি সরাসরি চলে যাবো সবার আমি ছাত্র। সবার আমি ছাত্র বলতে আমি কার ছাত্র, এবারে যখন ওটা আমাকে তো মায়াটা বোঝাতে হবে, পরিবেশটাকে আমি দেখাবো সবার, মানে পরিবেশের মধ্যে সবাই আছে, আমি আছি, তুমি আছো, প্রকৃতি আছে, একটা আমি সবার কাছে শিক্ষা পেতে পারি, সেরকম জড় উপাদান থেকেও শিক্ষা পেতে পারি। সুনির্মল বসু কবিতাটির মধ্যে উনি ওটাই বলে দিয়েছেন যে আমরা শুধু প্রাণী মানে সজীব উপাদান থেকে শিক্ষা পাই না, আমরা জড়র কাছ থেকেও শিক্ষা পেতে পারি। তো আমরা কবিতাটাতে সেটা আমরা পড়ে একটা প্রথম কালো কবিতাটা থেকে ওদের বাচ্চা ছেলে তো ওদেরকে পাঠটা করাতেই হবে, মানে বলে আমাদের কবি বা কোনো কবিতা পড়ার আগে এখনো উঁচু ক্লাস হলেও কবিতাটাকে প্রথমে পড়তে, আজকে তুমি যেটুকু অংশ পড়াবে সেটুকু অংশ তুমি পড়বে এবং ওদেরকেও পড়াতে হবে। ওই 4টে লাইন, তুমি একটি করে লাইন পড়ানো যাবে না, কারণ একটা করে লাইন পড়লে কবিতাটার ভাবটা কিছুই আসবে না, ওরা কিছু বুঝতেই পারবে না। সরব পাঠ আমি যখন করাবো ওদেরকে ওই 4টে লাইন বা আজকে আমি 4 লাইন পড়াবো, একটা স্ট্রেঞ্জার করাচ্ছি, ওই স্ট্রেঞ্জারটাকে আমি ওদেরকেও সরব পাঠ করাবো। আমরা কবিতা পড়াতে গিয়ে ক্লাসে দেখবে স্যারেরাও করে, স্যার আজকে যতটা পড়াবেন উনি প্রথমে সরব পাঠ করে দেয় তোমাদের সামনে, তারপর উনি তারপরে যাচ্ছে মানেতে অর্থতে, তারপর লাইনটি প্রতিটি ভেঙে ভেঙে ব্যাখ্যা করছে।
তুমি প্রথমেই তুমি যেটুকু পড়াবে আগে 4 লাইন, সেই 4 লাইনটা তুমি প্রথমে বলে দাও, তাহলে ওরা বুঝে গেল যে এইটুকুই আজকে হবে। এরপরে তুমি 4 লাইন পড়ালে ওদের কিন্তু বিষয়টা ওদের কাছে একটু পরিচিতি পাবে। এরপরে তুমি পড়াতে পড়াতেই যদি অভিনয়, এইটা হচ্ছে কৃতকলা কৌশল এখানে আছে, সবার আমি ছাত্রদের করতে পারি। এখানে আমার অভিনয় দক্ষতা দেখাতে পারি, আমি কেমন থাকে, আকাশ কেমন হয়, বা আমার বাতাস কেমন করে বয়ে যায়। এই পড়াতে পড়াতে তোমাকে একটু দৈহিক যে আমার অঙ্গগুলোকে ওইটাকে আমি দেখাতে পারি অভিনয়ের সঙ্গে, তাহলে ওটা পড়ানোর ক্ষেত্রে আরো ভালো হবে। ওইটা আমি মুখে বলছি এবং আমার হাতেরও, মুখের, আমার দেহের অবয়বটাও কাজ করছে, তাহলে ওই ক্ষেত্রে এটা ভালো হয়। মোটামুটি স্যার আছে। দেখো, তোমার ভালো দিকগুলো বলি। ভয়েস ঠিকঠাক আছে, ভয়েস শোনা যাচ্ছে, তোমার স্ট্যান্ডিং পজিশনও ঠিক আছে, খুব বেশি মুভমেন্ট হয়নি, কনফিডেন্ট নিজেই বুঝতে পারছো কম ছিল, এভারেজ, নিজেই বুঝতে পারবে এটা। আর স্টুডেন্ট পার্টিসিপেশনটা অনেক দরকার, তার কারণ প্রথমে তুমি যেটুকু সময় পাবে এত লেন্দি ইন্ট্রোডাকশনের জায়গা পাবে না, তোমার ইন্ট্রোডাকশনটা অনেকটা লেন্দি হয়ে গেছে। প্রথমে আমি ভাবলাম পরিবেশ পড়াবে, তারপরে বুঝলাম সবার আমি ছাত্র পড়াবে, যেমন আমার ফিলিংস প্রথমে মনে হয়েছে যে দেখলাম বাংলা লিখছো, বুঝতে পেরেছো? ইন্ট্রোডাকশনটাকে শর্ট করতে হবে, ইন্ট্রোডাকশনটা ওদের দিকে উত্তর নিয়ে ইন্ট্রোডিউস করতে হবে, বিষয়টা ওদের জানা জগৎ থেকেই তোমাকে রেসপন্সটা নিয়ে তোমাকে উত্তরগুলো এই পাঠটার সঙ্গে লিঙ্ক করতে হবে। একটা বাংলা হয়তো বলা যায় এখন সবেতেই। তুমি বললে যে কবিতাটি কে লিখেছেন বললেই বেশি ভালো, ঠিক আছে? বলা যায়, হয়তো স্যার আছেন আরো ভালো ভালো বলতে পারেন, তুমি তোমার ওখানে লিখেছেন বললেই আমার মনে হয় বেশি ভালো হবে। রাইটার নেম ওরকম মাঝখানে লেখা যায় না, তোমাকে ওই ডান দিকে ওর নিচেই লিখতে হবে হাইফেন দিয়ে, সবার আমি ছাত্র, হাইফেন দিয়ে সবার আমি ছাত্রটিকে স্যার ওই কোডে সিঙ্গেল কোটেশনে রাখাটাও একটা, আর ওটাকে পারলে সিঙ্গেল কোটেশন রাখতে পারো, রাখাটা ভালো। আর নিচে সুনির্মল বসু একটা হাইফেন দিয়ে ব্র্যাকেটে তুমি জন্ম মৃত্যু সালটা লিখতে পারো। রাইটার সম্পর্কে ডিটেলস বলার ওই ইন্টারভিউ স্কোপ নেই, কেননা ওইগুলো তোমার পরে ভাইভাতে জিজ্ঞেস করবে। আচ্ছা জানেন তিনি কোথাকার লোক ছিল, তিনি কি লিখেছেন, কয়েকটা বইয়ের নাম বলো, তাহলে তোমার হাতে দু একটা প্রশ্ন রইলো, মানে তোরা তোমার গোপন, তাহলে শুধু নামটা বলেই ছেড়ে দেবো। নামটা বলে যে আমরা এর আগে অনেক লেখা পড়েছি, বা যদি পড়েছি বলে দেবে, চলো আজকে আমরা কবিতায় আসি, ঠিক আছে? এবারে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে আপনি লেখক পরিচিতি দিলেন না, স্যার 40 মিনিট ক্লাস হলো, আমি লেখক পরিচিতি দিয়েই শুরু করতাম, বা লেখক পরিচিতি দাও। তুমি তো বলেই দিচ্ছ যে লেখক সম্পর্কে আমরা জানি, আগে পড়েছি, দিয়ে এবারে তুমি বলো সবার আমি ছাত্র, আমি পড়বো, মানে অনেকটা বেশি হয়ে যাচ্ছে। স্যারও যেটা বলেন, যেমন লেখক পরিচিতিরই ক্লাস হয়ে যাচ্ছে, আর ওগুলো ইন্টারভিউ এর পার্ট হবে, তোমাকে জিজ্ঞেস করবে, সবার ক্ষেত্রেই তাই। আর ছেলেদিকে স্কোপ দাও। আচ্ছা তোমরা এই যে দেখছো পাতাবাহার, তোমাদের বইটার নাম পাতাবাহার, তুমি কেন বলো তোমাদের বইটার নাম কি? হ্যাঁ পাতাবাহার, ঠিকই বলেছো, থামো, যেন রেসপন্সটা নিয়েই বললে, তুমিই বলে দিচ্ছ, ওদের রেসপন্স নেওয়ার পজটা তোমাকে দিতে হবে, বুঝতে পারছো? আর তোমার ওই যে বলছো আজ চলো এবার আমরা মেন কবিতায় আসি, বলা যাবে না, বুঝতে পেরেছি। ঠিক আছে? মেন কথাটা ইংরেজি শব্দ, এবার আমরা সরাসরি পাঠে আসবো, ঠিক আছে? প্রথমে আমি পড়ছি, তোমরা শোনো, 4 লাইন পড়বে রিডিং। আচ্ছা তোমাদের মধ্যে কেউ পড়তে পারবে? তুমি পড়ো দেখি, বাহ বেশ সুন্দর পড়েছো, হয়ে গেল সঙ্গে সঙ্গেই। এবার বোঝাতে শুরু করো, তাহলে এই জায়গাটা সময় পেতে গেলে ইন্ট্রোডাকশনটা কমাতে হবে। পড়াতেই তুমি বোর্ডে মৌন কথাটার মানে তুমি লিখতে পারো ওখানটাতে। আর বোর্ড ওয়ার্ক ইনকমপ্লিট, শুধু লেখা ছিল উদার, কি করে বুঝবো উদার মানে কি? কি জন্য উদার লিখলে? বোর্ড ওয়ার্ক সবসময় কমপ্লিট হবে, উদারটা কি জন্য লিখছো? বলো কি জন্য লিখেছিল? একটা বাচ্চা ছেলে লিখে নিয়ে গেল খাতাতে উদার, সে রাত্রেবেলায় গিয়ে কি বুঝবে? উদার, মজা, পাতাবাহার। বোর্ড ওয়ার্কটা কমপ্লিট হবে, পাতাবাহারটা কি? তার লেখা অন্য একটা গ্রন্থ, তাহলে হেডিং হবে দিয়ে লিখাবে, যদি ওটা লিখতে বারণ করছি, কিন্তু ওই উদারটা কি তার আগেটা লিখতে হবে, যেটা কিসের জন্য তুমি লিখলে। কমপ্লিট বোর্ড ওয়ার্ক, একটাই করবো বোর্ড ওয়ার্ক, কিন্তু সেটা কমপ্লিট হবে, কোনো প্রশ্ন থাকবে না, বুঝতে পেরেছো? এগুলো সর্বোচ্চ লেভেলের বলছি, এত লেভেল পর্যন্ত দেখবে না, সেটা আমি অভিজ্ঞতা থেকে বলছি, কিন্তু তুমি তোমার সেরাটা দেবে, বোঝা গিয়েছে? আর কিছু বলার নেই। ইংলিশ কেউ পড়াবে? তাহলে আমি তারটা দেখে বেরিয়ে যাবো। কি নাম? কি পড়াবে? আচ্ছা অন্য স্যার আর কেউ আছে? ইংলিশ পড়াবে কেউ আছে? নেক্সট দিনে দেখেন এটা দেখে ইংলিশ পড়াতে
ইংলিশ লিখে দাও, মুছে দাও, মুছে ইংলিশ লিখে দাও। দেখুন লাগার পরে দেখুন টিপে খুলে দিলাম। আর বোর্ডের ওই অস্পষ্ট জায়গাটাতে বিষয়টা না লিখে একটু নিচের থেকেই লিখবে, বুঝলে? ওই যে আজকের পাঠের ওখানেই সাবজেক্ট লিখবে, এখন নামিয়ে দেবে লেখাটা। স্টার্ট করছি স্যার। আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো তো? আচ্ছা, আমিও ভালো আছি। তো বলো তো, এখন তো খুব ঠান্ডা পড়ে গেছে, এখন তো শীতকাল, তাই তো? তো তোমরা সব সোয়েটার পরে এসেছো তো? বাহ, তো সব সোয়েটার পরে এসছো, খুব ভালো। তো তুমি সোয়েটার পরে আসো না কেন? তোমার ঠান্ডা লাগে না? পরে সোয়েটার পরে আসবে, ঠিক আছে? শীতকালে তোমার সোয়েটার পরে আসতে হবে। তো তোমরা এখন কোন ক্লাসে পড়ছো? তোমরা তো ক্লাস 1-এ ছিলে, এখন তোমরা ক্লাস 2-এ উঠে গেছো। ভেরি গুড, তোমরা খুব বড় হয়ে গেছো। আজকে কত তারিখ বলো তো? ও জানো? আজকে 1 তারিখ। কত মাস? 12 মাসের 2024 সাল, তাই তো? আচ্ছা, তোমরা এখানে কি কি দেখতে পাচ্ছ সেগুলো তোমরা খাতায় লেখো তো। তোমাদের খাতা, নিজেদের খাতায় লিখে রাখো যে তোমরা কি কি দেখতে পাচ্ছ। তোমরা হাতের সামনে যেটা তুমি দেখতে পাচ্ছ সেগুলো তোমরা লিখে রাখো। আমি সেগুলো বোর্ডে লিখছি, ঠিক আছে? কেউ কিন্তু গোলমাল করো না, সবাই বোর্ডে লেখো। কে চেঁচামেচি করছো কেন? কেউ সবাই চুপচাপ থাকো, সবাই বোর্ডে লেখো। এটা কে কি দেখতে পাচ্ছ তোমরা সবাই বোর্ডে লিখে রাখো। রাম, তুমি লিখছো না কেন? তুমি লেখো, পেন আলোরি। ঠিক আছে, তুমি লোকের কাছ থেকে, একটা বন্ধুর কাছ থেকে পেন নিয়ে নাও, তারপর লেখো। তোমরা কি কি দেখতে পাচ্ছ সেগুলো লিখে রাখো। লিখেছো তোমরা সবাই বোর্ডে? আচ্ছা, কি কি দেখতে পাচ্ছ বলো তো? কি দেখতে পাচ্ছ? আচ্ছা, বই। আচ্ছা, বুক, বইয়ের ইংলিশ বলো তো? বুক। বাহ, ভেরি গুড, খুব ভালো। তারপর আর কি দেখতে পাচ্ছ তোমরা? তুমি বলো তো? পেন। আচ্ছা, পেন। পেন মানে কি বলো তো? পেন মানে কলম। আচ্ছা, বাহ, খুব ভালো বলেছো। তাহলে এবার বলো তো, আমি তো এটা বাক্যে বলি যে এটা কি, তাহলে কি বলবো? দিস ইজ এ পেন। আচ্ছা, এবার আমি যদি বলি, তুমি বলো তো, যে বলি ওটা একটা, ওটা দূরে আছে, ওটা একটা কলম, তাহলে কি বলবে? দ্যাট ইজ এ পেন। আচ্ছা, এবার আমি যদি বলি ওটা একটা ফ্যান, তো কি বলবো? দিস ইজ এ ফ্যান। না, ভুল বলেছো। তাহলে আজকে আমরা ওইটা শেখাবো যে ইউজ অফ দিস অ্যান্ড দ্যাট, কিভাবে দিস ব্যবহার হয় আর কিভাবে দ্যাট ব্যবহার হয়। আচ্ছা, সাবজেক্ট। ছেড়ে দাও, কেউ কমেন্ট করছে। আচ্ছা, দিস, দিস মানে কি বলতো? দিস মানে এই, তোমরা সব বোর্ডে লিখে রাখো। আর দ্যাট মানে, দ্যাট মানে ওই। মানে দিস মানে যেটা কাছে আছে, তাই তো? কাছে তোমার কি আছে? পেন, এটা তোমার কাছে আছে। আর দূরে বলি তাহলে কি বলবো? দূরে বোঝালে পুরো দূরে আছে, দ্যাট ইজ এ বোর্ড, এরকম বলবো। দিস মানে এই, তো ইংলিশে কি হবে? কাছে ইংরেজি কি আমরা কি জানি? নিয়ার। নিয়ার মানে কাছে, নিয়ার, নিয়ার মানে কাছে। আর দূরে, দূরে ইংরেজি কি বলো তো? দূরের ইংরেজি কি? ফার। বাহ, খুব ভেরি গুড, খুব ভালো বলেছো। ফার। ফার মানে দূরে। এবারে বলো তো, সবাই পড়ে লেখে না? ওটা সবাই লেখা আছে তো? তাহলে আমি মুছে দিচ্ছি এবার। হ্যাঁ, সবাই লেখে না ভালো করে? আচ্ছা, এবারে বলো তো, তাহলে আমি তো বলি, রাম তুমি বলো তো যে এটা একটা খাতা, তাহলে কি বলবো? দিস ইজ এন এক্সারসাইজ বুক। বাহ, খুব ভালো, ভেরি গুড। আচ্ছা, রিয়া তুমি বলো তো, দূরে বোঝায় ওটা একটা পাখি জানলাতে, ওটা একটা পাখি, তা কি বলবো? দিস ইজ এ বার্ড না দ্যাট ইজ এ বার্ড? দ্যাট ইজ এ বার্ড। বাহ, খুব ভালো বলেছো। তাহলে এই তো তোমরা সব সুন্দর বুঝে গেছো, ঠিক আছে? এরপরে আমি কতটা ঠিক আছে। আঁকছি, তুমি দেখো। স্টপ। ফার্স্ট হচ্ছে লেখানো তো জমা নেই। মুভমেন্টটা এত হওয়া চলবে ও, না, মুভমেন্টটা অনেক হয়েছে, বুঝতে পারছি। অনেক ফার্স্ট দিলাম তো। এখন মনে হচ্ছে যে বাগানে বেড়াতে বেরিয়েছে।
ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, এর এইটাকে সামনে অনেকটা থাকতে করতে হবে। কনফিডেন্টটা এভারেজ বলবো না, অনেকটা হাই। কনফিডেন্টটাকে যেটা দরকার সেটা নিয়ে আসতে হবে, হুম, হুম। তাই তো? তোমার লো কনফিডেন্ট বলছি না, তোমার কনফিডেন্টটা অনেক হ্যাঁ, বেশি আছে। ঠিক আছে। ইনভলেন্টারি মুভমেন্ট টেনশন থেকে আসছে না, কনফিডেন্ট থেকে আসছে, ওটা বন্ধ করতে হবে। ওটা মানে এখানে স্ট্যান্ড, এখানে স্টিল, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। কনস্ট্যান্ট নয়, তুমি হাঁটা এ চলা হালকা করবে, মাঝে মাঝে। পা নড়িয়ে নড়িয়ে যাওয়া আসার ভিডিওতে পরে দেখিয়ে দেবো। তাহলে এগুলো কি সামনে হাতে নিয়ে নেবো, নাহলে যে জানতে হচ্ছে আমার বারবার, এটা হাতে নিয়ে নেবো নাকি? ওইটাই থাকবে, তোমার পরে ভিডিওটা যখন দেখবে নিজে বুঝতে পারবে যে আমার কোন জায়গাটা কারেকশন, না পারলাম বলে দেবো আচ্ছা, কোন আচ্ছা। জায়গাটা। নেক্সট হচ্ছে তোমার বোর্ড ওয়ার্কটা ক্লিয়ার নয়। প্রথমে লিখলে আমার বই, আমার বই কোনো লেসন নয়, আমার বই কোনো হ্যাঁ, ওটা সাবজেক্ট ভুল নয়, হয়ে যায়। আমার বই বইটার নাম। হুম, হুম, ঠিক আছে? হুম। ওরে সাবজেক্ট আমার বলে লিখতে হবে এখানটাতে। তা তোমার প্রথমে হচ্ছে হ্যাঁ, ভুল হয়ে গেছে। দাঁড়ানো বা হাঁটা চলা, এটা কারেকশন। হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে বোর্ডে লেখার সময় আগে সাবজেক্ট সবাই যেমন লিখছিল ইংলিশ, আচ্ছা, পরিষ্কার করে লিখবে, লেখাটা হয়নি। আচ্ছা, তার নিচে টুডেস লেসন যেটা আমরা লিখছি, যদি লেখার ওখানে স্কোপ থাকে তাহলে দিস এন্ড দ্যাট সেটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখবো। তাও শুধু দিস এন্ড লিখেছো, ইউজ অফ দিস এন্ড দ্যাট একটা লাইনে লিখবো বা দুটো লাইনে কেটে কেটে, ওইরকম যেখানে একটা জায়গায় গুঁজে দিলাম এমনটা চলবে না। আননেসেসারি যেখানে খুশি লিখে দিলে চলবে না। হুম, হুম, হুম। তোমাকে অ্যাভয়েড করতে হবে, মানে ইররিলেভেন্ট ইনফরমেশন গুলো অ্যাভয়েড করো। কে লিখবে ক্লাস 2, তারিখ কত, কেন লিখবে খাতায় এগুলো? তুমি যে বলছো লিখতে, ক্লাসের পরে 2 ওইভাবে লেখা যায় না, রোমান হরফে 2 লিখতে হবে, বানান করে 2, 3 এটা না, বইগুলোতেও লেখা আছে, তবে এগুলো অ্যাভয়েড করাই ভালো। রোমান হরফে ক্লাস 1, 2 বোর্ডে লেখাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পেরেছো? অভ্যাসটা করো। আর যেটা বলবো, ওই টুডেস লেসনের জায়গাটা ক্লিয়ার রাখবে যেন না এরকম না হয়। আর তুমি বাংলা পড়াচ্ছিলে না ইংলিশ পড়াচ্ছিলে? ইংলিশে পড়াচ্ছে মাঝে। বাংলাও তো পড়ালে। আমরা জানলাম নিয়ার মানে কাছে, ফার মানে দূরে, অর্ধেকটা বাংলা, মানে সেম বাংলা যতগুলো শব্দ আছে ইংরেজিতে ততগুলোই আছে। তাহলে আমরা কি ক্লাস করছিলাম? বাংলা না ইংরেজি কি করে বুঝবো? তাহলে স্যার কি করতে হবে? তাহলে নিয়ার ফারটা কি করে বোঝাবো? দ্য বোর্ড ইজ নিয়ার টু মি, দ্য ডোর ইজ ফার টু মি। So we may say this is board and that is door. তাহলে this is used to near and that is used for far. So student, you say where is the fan? Far to me. So that is the fan না this is the fan হবে? বাচ্চারা বলতে পারবে মানে ইংলিশে ধরো বলতে। that is the fan। fan কি হবে? that is হবে না this is হবে? and that is fan সবসময় that is, কেউ হাত দিয়ে ওরকম ছুঁয়ে দেখাতে পারবে না, তাই তো? এই কনসেপ্টটা নিয়ে এসে সবসময় বাংলা লিখে দিয়া, বাংলা বলে দিয়া, পরে বাংলা বলো। অনেক বেশি বাংলা বলা হয়ে যাচ্ছে, ট্রান্সলেট চলবেই না। এবার অনেক মাস্টারমশাই থেকে বাংলা বলো, কিন্তু এতটা বাংলা বলো না। যেমন দিস আর দ্যাট আমরা কিভাবে বোঝাবো? যে দিস ইজ এ উইন্ডো, দ্যাট ইজ আ ডোর। সো দ্য বোর্ড ইজ নিয়ার টু মি অর ফার টু মি, দ্য উইন্ডো ইজ নিয়ার টু মি অর ফার টু মি, দিস ইজ নিয়ার টু মি and that was far to me। তাহলে দিস হাইফেন দিয়ে কি করলাম? নিয়ার অবজেক্ট, আর দ্যাট সাজেস্ট কি করছে? ফার অবজেক্ট। এবার বলতে বলো, ওটাকেই বারবার বলতে বলো, এই ক্লাসরুমেই যা যা পারছো। বুঝতে পেরেছো? স্টুডেন্ট পার্টিসিপেশনটা তুমি নিচ্ছিলে আক্ষরিক অর্থে, ঠিকঠাক ছিল যে হ্যাঁ ভালো বলেছো, ওইগুলোকে আর ঠুকতে বলো না। আমি যা লিখছি লিখো, ওইগুলো ঠুকে কি করবে বাচ্চারা? বুঝতে পেরেছো? দিস আর দ্যাটটা ওইভাবে পড়ো, শুধু দিস আর দ্যাটই পড়াও, আর নিয়ার ফার দিয়ে তো বলতেই হবে তোমার, কিন্তু বাংলা এতটা নয়। আর একটু ভেবে রাখতে হবে, আগে থেকে প্ল্যানিং করা ছিল যে আমি এই প্ল্যানিং দরকার, বলেছি না 4টে রেডি করে রাখতে, পরের দিনে এই দিস এন্ড দ্যাটটাই দেখবো, রেডি করে রাখবে। সেই কনভার্সেশনটা ইংলিশে বলতে পারি তাহলে নাকি? হ্যাঁ, এই কনভার্সেশনটা ইংলিশে লাস্ট বলতে পারি, মানে বাংলা তো বলা যাবে না তাহলে? বাংলা বলো, বাংলা লিখছো কেন বোর্ডে? ও, আর হুবহু বাংলা কেন বলবো? তুমি দেখো যতগুলো বাংলা বলেছো ততগুলো ইংরেজি বলেছো, ইংরেজির ভাগটা বেশি হবে, বাংলাটা যতটা পারো কমাও। বুঝতে পেরেছো? এইভাবে করতে হবে, বোর্ড ওয়ার্কটা পুরোটাই কিন্তু চেঞ্জ করতে হবে, তাই তো? হাতে লেখাটা একটু যথেষ্ট ভালো করতে হ্যাঁ, বললাম তো বোর্ড ওয়ার্ক এখানে বেশি বিপ্লব রজক। আর পেন মিন্স কলম, এটা বাংলা বলা হচ্ছে। হ্যাঁ? পেন মানে কলম নয়, পেনের বাংলা কলম। কে বললো পেন মানে কলম? আমরা বলি, ভুল কথা। সুপ্রভাত ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই খাবার খেয়ে এসছো? আচ্ছা আচ্ছা, খাবার পেলে আমরা কি কি পাই বলো তো? খাবার থেকে আমরা কি পাই?
খাবার খেলে আমরা শরীরে শক্তি পাই, তাই না? আচ্ছা, তাহলে আচ্ছা সূর্য কে কে দেখেছো বলো তো? আচ্ছা তোমরা কেউ কমেন্ট করো না, কেউ মানে স্টুডেন্ট এখানে মানে আছে, এইটা ধরে ওরা কি রিপ্লাই দিচ্ছে সেই ইয়ে করে রিপ্লাইটা ওইখান থেকে আসবে না? আমি নিজে না 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 এখান থেকে রিপ্লাই যাবে, নিজে- কেউ রিপ্লাই দিও না, ও রিপ্লাই পাচ্ছ এটা ধরে নিয়ে তুমি বলো। আচ্ছা সূর্য দেখেছো তোমরা? আচ্ছা আচ্ছা, সূর্য থেকে আমরা কি কি পাই বলো তো? কি? আচ্ছা তাপ পাই, ও আলোও পাই। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা জানো, সূর্য থেকে আমরা কি পাই? শক্তিও পেয়ে থাকি, জানো কিভাবে বলো তো? সূর্য থেকে যে আমরা তাপ পাই, ঠিক আছে, সেইটাকে কাজে লাগিয়ে আমরা জীবজগতের বিভিন্ন প্রাণীরা সব খাবার তৈরি করে, তাই না? এখান থেকেও আমরা কি শক্তি পাচ্ছি, তাই তো? আচ্ছা, তাহলে দেখো আমরা সূর্য থেকে আমরা শক্তি পাচ্ছি, আচ্ছা খাবার থেকেও শক্তি পাচ্ছি। তাহলে এবার যে সূর্য, সূর্যটা কি তোমরা কি জানো কেউ? কি? হ্যাঁ, একটা নক্ষত্র, তাই না? আচ্ছা, আর আমরা কি, আমরা কোথায় বাস করি বলো তো? পৃথিবী গ্রহে। আচ্ছা ঠিক বলেছো, তাহলে আমরা কোথায় বাস করি? আমরা এখানে পৃথিবী গ্রহে বাস করি, তাই না? আচ্ছা, মনে করো আমরা এখানে বাস করি, তাই তো? ঠিক আছে, তাহলে দেখো সূর্যের থেকেও আমরা তাপ পাচ্ছি, তাই তো? তবেই তো আমরা শক্তি পাচ্ছি, তাই না? আচ্ছা, এইভাবে সূর্যকে আমরা কি, আমরা সূর্যকে কিভাবে করছি? সূর্যের চারদিকে ঘুরছি, তাই না? একটা নির্দিষ্ট দিকে সূর্যের চারপাশে ঘুরে বেড়াচ্ছি, তাই না? আচ্ছা, এবারে ঘুরছি, তাহলে এই যে পৃথিবী সূর্যের চারপাশে যে একটা নির্দিষ্ট পথ ধরে ঘুরে বেড়াচ্ছে, তোমরা তো সবাই স্কুলে আসো, তাই না? একটা নির্দিষ্ট পথ ধরে আসো না? হ্যাঁ, একটা নির্দিষ্ট পথে সবাই স্কুলে আসো, আবার সেই পথে সবাই স্কুলে যাও, কোথাও কেউ যায় না, তাই না? সেই রকম পৃথিবী আমাদের সূর্যের চারপাশে একটা নির্দিষ্ট পথে সূর্যকে অবিরাম প্রদক্ষিণ করে চলেছে, তাই না? এই পথটার কেউ কি নাম জানো তোমরা? আচ্ছা, এই পথটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে আমাদের কক্ষপথ, তাই তো? কক্ষপথ। তাহলে কক্ষপথটা কি বলতো? যে পথে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তাই না? ঠিক। আচ্ছা, এবারে যে আমরা পৃথিবী গ্রহে বাস করছি, এইরকম ভাবে পৃথিবীর চারপাশেও আমাদের একটা একটা বস্তু আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তাই না? কি নাম জানো তোমরা? কি? হ্যাঁ, চাঁদ, তাই না? তাহলে চাঁদ কি পৃথিবীর চারপাশেও ঘুরে বেড়াচ্ছে, তাই তো? একটা নির্দিষ্ট পথ ধরে, ও কক্ষপথ ধরে। ঠিক। তাহলে চাঁদও কি আমাদের পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কখনো সে এখানে থাকছে, আবার ঘুরতে ঘুরতে একটু পরে আবার সে এখানে চলে আসছে, আবার কখনো দেখবে যে এখানে চলে আসে, তাই না? আচ্ছা, তাই তো এইভাবে সবাই ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এবারে সবাই ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, তোমরা এই লাইটটা দেখতে পাচ্ছ, জ্বলন্ত লাইটটা? ও রিতা, তুমি পাওনি? কেন পাওনি? আকাশ দাঁড়িয়ে দিয়েছে তোমার সামনে, ও তাই তুমি লাইটটা দেখতে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে যে লাইটটা জ্বলছে, আমরা যদি একটা ছবির মাধ্যমে দেখাই, এইখানে একটা ছবি আছে, এই লাইটটা আছে এখানে মনে করো, তাই না? আবার এইখানে রিতা দাঁড়িয়ে, এইখানে আকাশ, এইখানে রিতা বসে আছে, তাই তো? আর এখানে আমাদের আকাশ দাঁড়িয়ে দিয়েছে, তার জন্য আমরা কি লাইটটা দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে কি হচ্ছে আমাদের, কেন দেখতে পাচ্ছি না? এই যে লাইটের ছায়াটা আমাদের কি কোথায় পড়ছে? হ্যাঁ, রিতার কেনে পড়ছে। তাহলে এই যে ছায়াটা পড়ছে, আকাশের ছায়াটা, তাহলে তার জন্য তো আমরা এখানে কি লাইটটা দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? অন্ধকার পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এইরকম ভাবে আমরা কখন সূর্যকে আর দেখতে পাবো না বলতো? হ্যাঁ, রাতের বেলায়। আচ্ছা, এছাড়াও আর কখন দেখতে পাবো না কেউ কি জানো? স্টপ। তুমি এই যে সূর্যের যে গতিপথ বা কক্ষপথ যেগুলো পড়ালে, আমরা বিভিন্ন ঋতুতে আমরা এর অবস্থান বদল কি রকম কেন দেখি আমরা? সূর্যের মানে পৃথিবীর অবস্থানটা বিভিন্ন রকম। সূর্য কখনো এই পৃথিবীর সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে ঘুরতে কখনো মানে একটা নির্দিষ্ট সময় পরে পরে অবিরাম তো ঘুরতে থাকছে। স্যার প্রশ্নটা কখনো আমরা দেখেছি যে কখনো আপেক্ষিক যে দৃষ্টিতে কখনো দেখছি সূর্যের যে উদয় হচ্ছে সেটা দূরে উত্তর দিকে হচ্ছে, কখনো দেখছি দক্ষিণ দিকে হচ্ছে। এটা কি কারণে ঘটে? আহ্নিক গতির ফলে। মানে হচ্ছে সূর্য স্থির, আমাদের পৃথিবী
আমরা আপেক্ষিক দৃষ্টিতে যেটা দেখি, আমরা শিশুদেরকে যেমন শিশুদেরকে আমরা বোঝাবো যে সূর্য স্থির, পৃথিবীটা ঘুরছে, এটা আমরা বোঝাবো। কিন্তু আপেক্ষিক দৃষ্টিতে যখন দেখা যায় বিভিন্ন ঋতুতে সূর্য তার অবস্থান বিভিন্ন থেকে পূর্ব দিকে উঠছে, এটা আমরা যেমন দেখি, কি কারণে এটা ঘটে? কারণ পৃথিবী আমাদের হচ্ছে কি বলে, পৃথিবী ঠিক গোলাকার নয়, কমলা লেবুর মতন। তার জন্য আমরা সূর্যকে সমানভাবে দেখতে পাই না, একটা উপবৃত্তাকার মনে হচ্ছে যে কোথার থেকে বেরিয়ে আসছে সূর্য আমাদের। তার জন্য আমরা সূর্য একটা মানে সকালবেলায় দেখতে পাই উদিত হচ্ছে, এবং সন্ধ্যাবেলায় সূর্য অস্ত হচ্ছে। বিভিন্ন নক্ষত্রের মিলিত রূপ আমরা সপ্তর্ষি মণ্ডল বলি, ঠিক আছে? এটা শিখনের কোন সূত্রে আমরা এটার উল্লেখ পাই? বিভিন্ন নক্ষত্রে কীটকলা, যেমন ধরো কতগুলো নক্ষত্রকে আমরা একত্রিত করে বলছি সপ্তর্ষি মণ্ডল, নামকরণ করেছে। এই যে সংগঠিত করা, একত্রিত করা, এটা শিখনের কোন সূত্র? সমন্বয়, শিখনের কোন জায়গায় আমরা এটা পাচ্ছি? কোন শিখন, কোন ধরনের? অন্তর্দৃষ্টিমূলক শিখন বা সংগঠিতকরণ, যেটাকে আমরা গেস্টাল তত্ত্ব বলছি, ঠিক আছে? আর একটা জিনিস তুমি বোর্ড ওয়ার্ক করেছো, বিষয় দেখো ফাঁকা, আজকের পাঠ না আর কি বিষয়টা লিখতে হতো, আজকের পাঠটা লাস্টে যখন বোঝানোর পর লাস্টে লাস্টে লিখবে, লাস্টে লিখবে কেন? এই জিনিসটা বোঝাবার পরে তাহলে চাঁদ এই পৃথিবীর মাঝখানে এসে যখন আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না, তখন গ্রহণের উপর আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলছি সূর্যগ্রহণ। তাহলে আজকের পাঠ আমরা সূর্যগ্রহণ এটা বলতে হয়। বিষয়টা লিখবে। বিষয় না হলে ওরা তো বুঝবে না যে তুমি কি পাঠ পড়াচ্ছ। এই ধরনের যখন কেউ পড়াবে, তখন আপেক্ষিক যে ওরা দেখছে, মানে আমরা স্টার্টিংটা এভাবে করবো যে তোমরা দেখো প্রত্যেক দিন যে পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, কখনো সূর্যের আকার বড় হচ্ছে, কখনো সূর্যের আকার ছোট হচ্ছে, বিভিন্ন ঋতুতে সূর্য বিভিন্ন স্থান থেকে সে উদিত হচ্ছে। আমরা এটা যেটা যে দেখি, এটা কি কারণ, কেন দেখি, সূর্য কি ঘুরছে, এইভাবে শুরুটা করবে। মানে তুমি যখন এই জায়গায় প্রসঙ্গে আসছো, কক্ষপথ বা এই যে ঘূর্ণন, এগুলো যেগুলো, ওদেরকে এইটা দেখাও, বোঝাও যে এটা মানে তোমরা যেটা দেখছো সেটা ঠিক নয়, যে সূর্য উঠছে, সূর্য প্রত্যেক দিন এরকম, এটা সূর্য ঘুরে না, সূর্যটা স্থির আছে, পৃথিবীটা ঘুরছে, যে কারণে আমরা এরকমটা দেখি। ঠিক আছে, নেক্সট ডে আছে। আচ্ছা, এবার শাহাবুদ্দিন খান, তারপর দীপ বিশ্বাস, অমিত বিশ্বাস রেডি থাকবে। সবসময় ওদের মাইন্ডটাকে অনুযায়ী দেখো। সুপ্রভাত সকলকে। আজকে আমরা গণিত পড়ব। আচ্ছা, তোমাদের তো আগের দিন বলে দিয়েছিলাম গুণনীয়ক আর গুণিতকের ধারণা তো দিয়েছিলাম আগের দিন। তাহলে তোমরা তো নিশ্চয়ই শিখে গেছো যে গুণনীয়ক আর গুণিতক কিভাবে বের করতে হয়। তাহলে আজকে আমরা লসাগু ও গসাগু শিখব। আচ্ছা, দুটো সংখ্যা বলো তো আমাকে, 2 অঙ্কের দুটো সংখ্যা বলো। আচ্ছা, 20 আর একটা? তুমি রং ভাবে করছো, এর আগে আমি প্রথমেই বললাম 20, আরেকটা যখন ও কেউ বলেছে সেটা তুমি বলো, বলে ওখানে লিখো। এরা কেউ রিপ্লাই তোমাকে দেবে না, তোমার সামনে কে থাকবে, এটা ইন্টারভিউ প্যানেল বোর্ড থাকে, যারা প্যানেলিস্ট আছে তারা বসে থাকবে, আর কেউ থাকবে না, আর একটা বোর্ড থাকবে। আচ্ছা, পড়াও, মানে পরিবেশটা আমাদের কৃত্রিম, নিজেকে নিজে সেটাকে তৈরি করে নিতে হবে, এটা বুঝো। প্রথমে আমি বলেছি এরা কেউ রিপ্লাই দেবে না, কিন্তু রিপ্লাই দিচ্ছে সেটা ধরে নিয়ে তোমাকে পড়াতে হবে। আচ্ছা, দুটো সংখ্যা আমরা ধরে নিচ্ছি, একটা 10 আর একটা 12, দুটো 2 অঙ্কের সংখ্যা আমরা ধরে নিচ্ছি। তোমরা গুণনীয়ক নিশ্চয় বের করতে পারবে, আগের ক্লাসে আমরা গুণনীয়ক শিখেছি।
তাহলে বলো তো 10-এর গুণনীয়ক কি কি হতে পারে? 10-এর গুণনীয়ক, 10-এর গুণনীয়ক মানে 10কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় আমাদের। তাহলে আগের দিন তো বলেছিলাম যে যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে এবং 1 দিয়ে সব সংখ্যাকেই ভাগ করা যায়। তাহলে 1 আর 10 তো আমি লিখতেই পারি, 1 আর 10 আমি লিখতে পারি 10-এর গুণনীয়ক। এছাড়া আর কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে? এছাড়া 2 দিয়ে যাবে, দেখো, হ্যাঁ ঠিক বলেছো, 2 দিয়ে যাচ্ছে। দেখো তোমরা বলো, তারপরে 5 দিয়ে যাবে, হ্যাঁ 5 দিয়ে যাবে। তাহলে আর কিছু সংখ্যা দিয়ে যাবে না। এরপর 10-এর বড় নিশ্চয়ই হবে না, 10কে ভাগ যাবে, 10-এর বড় সংখ্যা হবে না। তাহলে এই সংখ্যাগুলো 10-এর গুণনীয়ক। একইভাবে আমরা 12-র গুণনীয়ক বের করব। 12-র গুণনীয়ক, আচ্ছা 12-র গুণনীয়ক আমরা একইভাবে লিখতে পারি 1 এবং ওই সংখ্যা। আচ্ছা 1 এবং ওই সংখ্যাটা লিখলাম। তাহলে এরপরে বলো তোমরা, 1 বাদে 1-এর পরে 2, 2 দিয়ে নিশ্চয়ই 12কে ভাগ যাবে, তাহলে 2 লিখবো। 3 দিয়ে যাবে, তুমি বলো তো 3 দিয়ে যাবে, হ্যাঁ ঠিক বলেছো, খুব ভালো, বসো। তাহলে 3 দিয়ে ভাগ যাবে। একইভাবে 4 দিয়ে, হ্যাঁ ঠিক। 5 দিয়ে যাবে না, কারণ আমরা কি জানি 5 দিয়ে ভাগ যেতে গেলে এককের ঘরে 0 কিংবা 5 থাকতে হয়, তাই 5 দিয়ে যাবে না। 6 দিয়ে, হ্যাঁ ঠিক 6 দিয়ে যাবে। আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, আর যাবে না। তাহলে দেখো এরপরে আমরা এগুলো গুণনীয়ক আগের দিনই বার করা শিখেছিলাম, কিন্তু আমরা আজকে গসাগু বের করবো কিভাবে। তাহলে এই সাধারণ গুণনীয়ক আমরা কি লিখতে পারি? সাধারণ গুণনীয়ক, সাধারণ মানে দুজনের কাছেই আছে এরকম সংখ্যা কি কি আছে, এর কাছেও 1 আছে, এর কাছেও 1 আছে, এটা একটা সাধারণ গুণনীয়ক। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এটা একটা সাধারণ গুণনীয়ক। দেখো আর কোনো সংখ্যা আছে যেটা দুজনের কাছে আছে? না, নেই, ঠিক আছে। তাহলে সাধারণ গুণনীয়ক কি কি হবে? 1 ও 2। তাহলে এরপরে তোমরা গসাগু কথার পুরো অর্থ জানো? আচ্ছা আমি বলে দিচ্ছি, গসাগু কথার পুরো অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা তো গুণনীয়ক শিখলাম, এরপরে গরিষ্ঠ কথার অর্থ কি? গরিষ্ঠ কথার অর্থ হলো সব থেকে বড়। তাহলে এদের মধ্যে সব থেকে বড় কে? সব থেকে বড় হলো 2। তাহলে আমরা 2কে লিখতে পারি। ঠিক আছে, তুমি বোর্ডের দিকে বেশিরভাগ ফোকাস করেছো, স্টুডেন্টদের দিকেও ফোকাস করবে। আচ্ছা স্যার, মানে তোমার টিচিংটা ন্যাচারাল হচ্ছে না, মানে তুমি একটা কিছু শিখে এসছো, এসে পড়াচ্ছ সেরকম মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা স্যার, মানে বোর্ডের দিকে তুমি ম্যাক্সিমামটা ফোকাস করো, স্টুডেন্টদের দিকে যে অ্যাটেনশনটা, সে স্টুডেন্টদের দিকেও অ্যাটেনশনটা তোমার থাকতে হবে। তুমি যে জিজ্ঞাসা করছো তখন তুমি অ্যাটলিস্ট অন্তত এদিকে তোমার ফেসটাকে তুমি রাখতেই পারো। কি বলছি বুঝতে পারছো? মানে এমন তোমার টিচিংটা হচ্ছে যেন মনে হচ্ছে তুমি এটা মানে এরকম এসে পড়াচ্ছ। ন্যাচারাল ব্যাপারটা রাখবে, ভয়ের কোনো জায়গা নেই। ওই জন্যই তো আগের থেকে প্রিপারেশন নেওয়া, যাতে ভয়গুলো আমরা কাটিয়ে উঠতে পারি। স্টুডেন্ট ফোকাসটা রাখো, ওদের দিকে মনোযোগ দাও, এরকম ব্যাপারটা রাখো। তুমি বলো, বলতে বলতে তো এদের দিকে দেখা যাবে। লেখার সময় বোর্ডটার দিকে দেবে, তুমি সবসময়তেই বোর্ডের দিকেই দেখছো, ফোকাসটা তোমার বোর্ডের দিকে আছে, এটা করো না। ঠিক আছে, তোমার সাবজেক্ট? আমার জুলজি। জুলজি, আচ্ছা ঠিক আছে, নেক্সট। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, আশা করি ভালো আছো। আচ্ছা, ভালো থাকতে গেলে আমরাকে খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না? হ্যাঁ, খাওয়া দাওয়া করতে হবে। সেরকম আজকে জানি তোমরা কেউ কি শাকসবজি খেয়ে এসেছো? হ্যাঁ, আমরা সবাই শাকসবজি খাই, ভাত খাই, ভাতটা শাকসবজির মধ্যেই পড়ে। যেমন ধান থেকে আমরা ভাত হয়, তাই না? হ্যাঁ, আজকে আমরা একটা মজার তোমাদের গল্প বলবো, ঠিক আছে? যেমন আমরা শাকসবজি খাই, হ্যাঁ, শাকসবজিতে অনেক রকম। আর আচ্ছা, শীতকালে আমরা কি কি শাকসবজি দেখতে পাই তোমরা জানো? শীতকালে কি কি শাকসবজি পাই? হ্যাঁ, আচ্ছা, শীতকালে আলু,
আচ্ছা বাঁধাকপি, গাজর, আচ্ছা খুবই ভালো বলেছো। আচ্ছা শীতকালে আমরা আলু, বাঁধাকপি, গাজর, ধান হয়, তাই না? আচ্ছা আমরা বিশেষত আমাদের বাড়ির যারা বয়স্ক আছে তারা আমরাকে খেতে বলে আলু, গাজর এগুলো খেতে বলে, কারণ এখানে অনেক ভিটামিন থাকে, খনিজ লবণ থাকে, পটাশিয়াম, অনেক কিছু থাকে যেটা আমাদের শরীরে শক্তি যোগায়, আমাদের কাজ করতে ক্ষমতা দেয়, তাই আমরা এগুলো খাবো। আচ্ছা তো তোমরা দুটো সবজির নাম বলো তো যেগুলো মাটির নিচে হয়, কেউ বলতে পারবে? আচ্ছা তুমি বলো তো। আচ্ছা খুব ভালো বলেছো। আলু, গাজর, খুব ভালো বলেছো। আচ্ছা এমন দুটো সবজির নাম বলতে পারবে যেগুলো আমরা সরাসরি খাই না? যেমন ধরো গাজর, গাজরটা আমরা কি মাটি থেকে তুলি এবং ধুয়ে পরিষ্কার করে খেতে পারি। এরকম একটা সবজির নাম বলো যেটা আমরা সরাসরি খাই না। হ্যাঁ খুব ভালো বলেছো। এটাকে আমরা প্রসেস করে বা রান্না রান্না করে আমরা খাই। আচ্ছা খুব ভালো বলেছো। আচ্ছা তোমরা কি জানো যে গাজরে কি আছে, বলতে পারবে? তুমি বলো তো। আচ্ছা খুব ভালো বলেছো। গাজরে আমাদের আছে, গাজরে আছে ভিটামিন এ। ভিটামিন এর অভাবে কি হয়, কি রোগ হয়? রাতকানা। এখানের মধ্যে স্যার সবজি শাক কোনটা? বাঁধাকপি। আজকের পাট শাক সবজি, শাক কোনটা? বাঁধাকপি হবে, গাজরের পাতা যেটা সেটাও আবার শাক শাক। তো তুমি লেখনি। হ্যাঁ? শাক তুমি লিখেছো এখানে? ও আচ্ছা হ্যাঁ। আলুর পাতা যেটা সেটাকেও শাক হিসেবে খায়। ওইটা আজকের পার্টটা তুমি আজকের লেখোনি। পাট তুমি বলেছো শাক হ্যাঁ। সবজি, কিন্তু তুমি শাকের কোনো উদাহরণ দাও। এই যে আমাদের এই ধানটা আমাদের সবজি, শাকসবজি কোথায় করেছো তুমি? ক্ষমতা আবার কোন ধরনের কথা? ক্ষমতা বাঁধাকপি বানান কি? ধানটা কিন্তু নয় শাকসবজির মধ্যে পড়ে। তাহলে তোমার ওই বিষয়টা এখনো তোমার ক্লিয়ার নাই, যেটি পড়া তুমি যে বিষয়টা পড়াচ্ছ তোমার ওটা এখনো ক্লিয়ার নেই। এখন প্রিপারেশনটা গাজরে কি থাকে, এটা কেমন ধরনের প্রশ্ন? গাজরে হলুদ থাকে, হলুদ রং থাকে, এটা বলতে পারি তো। গাজরে মূল আছে, এটা বলতে পারি। কি ভিটামিন তুমি তো বললে না, তুমি নিজে বলছো গাজরে কি থাকে, এটা কোনো প্রশ্ন হতে পারে? ওরা কি জানবে এটাতে? তুমি বলো গাজরে কি ভিটামিন থাকে? ওটা ক্ষমতা একদম চলবে না। মানে ক্ষমতা এটা তো একদম ছয়ে গেল, ছিল ভাষা। ঠিক আছে, নেক্সট জন এসো। প্রিপারেশন নিয়ে আসবে, প্রিপারেশন নাও। প্রিপারেশন না নিলে হবে? বলো। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা একটা ছড়া শুনেছো তোমরা, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বে ঘোড়া? ও দেখেছো? কোথায় দেখেছো? টিভিতে আর মোবাইলে? ও ঠিক আছে, মোবাইল বেশি ভালো দেখা উচিত নয়, ঠিক আছে? এই যে আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া, এখানে দুটি আম পাতা নিলাম, ঠিক আছে? তো এখানে এই একটি আর এই একটি আম পাতা নিলাম, তাহলে এটা মিলে কি হলো? দুটো। তাহলে এই যে দুটো আম পাতা, ঠিক আছে?
আচ্ছা, তোমরা প্রথম বেঞ্চে কজন বসে আছো বলো না? 5 জন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। ঠিক আছে, তোমরা এই যে প্রথম তোমাদের দুজনকে নিয়ে এলাম, তারপরে দুজনকে এখানে নিলাম, আর এখানে একজন পড়ে থাকলো। এই যে 2 জন, তাহলে আমরা কি বলেছি? 2 জন থাকলে জোড়, 2 জন থাকলে জোড়, আবার 2 জন থাকলে জোড় হচ্ছে। আর এখানে এই যে একটা আছে সেটা হচ্ছে তাহলে পড়ে থাকছে, একজন পড়ে থাকছে, তাহলে সেটা হচ্ছে বিজোড়। আবার দেখো এই যে 5, 2 দিয়ে ভাগ করলে বলো 2 এর ঘর নামতে বলো। 2 2 দুগুণে 4, তাহলে এই যে একজন পড়ে থাকছে, তাহলে সেটা হচ্ছে বিজোড়। আবার দ্বিতীয় বেঞ্চে দেখো কজন বসে আছো? 6 জন। 1 2 3 4 5 6। এই যে প্রথম দুজনকে নিলাম তোমাদের, তারপরে দুজনকে নিলাম, তারপরে দুজনকে নিলাম, তাহলে এখানে হচ্ছে কজন আছে? 6 জন আছে। নামটা হলো 2 3 6, তাহলে এখানে কিছু পড়ে থাকলো না, তাহলে এটা তাহলে দ্বিতীয় বেঞ্চে কি আছে? জোড় সংখ্যা বসে আছো। আবার দেখো এখানে কটা লাইট আছে? কোনো, হ্যাঁ 4টে লাইট আছে, তাহলে বলো 4টে লাইট কি হবে? জোড়। ঠিক আছে, আর পাখা এখানে কটা আছে? 2টো, তাহলে 2টো আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? জোড়। ঠিক আছে, ছেড়ে দাও। নেক্সট জন আসো। তুমি লেগে শুরু করলে আম পাতা ধরে ওরা কি বুঝতে পারবে কিছু? তুমি কি পড়াচ্ছ বা কি বলতে যাচ্ছ ওরা কিছু বুঝতে পারবে না। কি বলছে বুঝতে পারছো? এই যে আম পাতা যে তুমি লিখছো, তৃতীয় শ্রেণী লিখছো, কি বলছে বুঝতে পারছো কথাটা? তাহলে যেটা মুখে বলছো ওটা তোমাকে তো ছবিটা আঁকতে হবে, সেটা করো নি। একদম প্রথম দিন তো তোমার তো এই ভুলভ্রান্তি গুলো আছে। এটা কিছু না বলে ওদের সামনে হঠাৎ করে আম পাতা জোড়া জোড়া বলে ওরা কিছু ধরতে পারে যে কি পড়াবে স্যার, না তারপরে তুমি লিখছো কি পড়াবে বা কিসের ক্লাস, ওরা জানতেই পারছে না কিছু। প্রথম দিন দেখো আজকে বসে স্যার